আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গুম ও বিচার বহির্ভূত হত্যার 2 মামলায় 13 জন এবং জুলাই হত্যা মামলায় 2 জন সহ মোট 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। পরবর্তী শুনানির দিন ধার্য করেন 20 নভেম্বর। পরে আসামিদের নেওয়া হয় সেনানিবাসের সাময়িক কারাগারে। আইন অনুযায়ী আসামিরা এখন সেনাবাহিনীতে কর্মরত নন বলে জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রিপোর্ট হাসান জাবেদের। কড়া নিরাপত্তা ব্যবস্থায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের প্রিজন ভ্যানে করে সেনাবাহিনীর 15 কর্মকর্তাকে বুধবার সকাল 7:15টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর তাদেরকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। সকাল 8:15টায় ট্রাইব্যুনালের এজলাসে বসেন বিচারপতিরা। পরে 3 দফায় আসামিদের এজলাসের কাঠগড়ায় নেওয়া হয়। শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। গুমের দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা। দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিচালিত বন্দিশালায়। 3টি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল। আদালত তাদেরকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী 20 নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন। শুনানির সময় আসামিদের পক্ষে জামিন এবং কারাগার থেকে অনলাইনে হাজিরা নেয়ার আবেদন করেন তাদের আইনজীবী। কিন্তু সেই আবেদন যথাযথ না হওয়ায় পরবর্তী শুনানির দিন ওই 2 আবেদনের উপর শুনানি হবে। আমরা জানি তার আত্মসমর্পণ করেছে, কিন্তু সেইটা পুলিশের মাধ্যমে যেহেতু কোর্টে সারেন্ডার করছে, সেইটাকে তারা বলেছে যে তারা গ্রেপ্তার হয়েছে। তারা ট্রায়াল ফেস করতে চায়, তারা এই অপরাধ সংগঠিত করে নাই। আপনারা জানেন যে একজন আইজিপি এইখানে আপনার অ্যাপ্রুভার রাজসাক্ষী, তিনি বলেছেন যা কিছু হয়েছে তা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নির্দেশও হয়েছে। তাদের ডিফেন্স পয়েন্ট দিয়ে তারা এই ট্রায়াল ফেস করে জনগণের সামনে দেখবে যে তারা কতটুকু অপরাধ করেছে কি করে নাই। আসামিদের মধ্যে 1 জন মেজর জেনারেল, 6 জন ব্রিগেডিয়ার জেনারেল, 4 জন কর্নেল, 3 জন লেফটেন্যান্ট কর্নেল ও 1 জন মেজর রয়েছেন। এদের মধ্যে 3 জন হলেন ডিজিএফআই-এর সাবেক পরিচালক। নানা জল্পনা কল্পনা এবং আলোচনা সমালোচনার পর 15 জন ঊর্ধ্বতন সামরিক সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এখন মামলার বাকি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রমাণ হবে তারা এসব গুম এবং বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত কিনা, আর জড়িত হলে তাদের শাস্তি কী হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। এদিকে গুমের মামলার আসামি সেনা সদস্যদের জন্য সেনানিবাসে বিশেষ কারাগার স্থাপন করায় বিচারে বৈষম্য তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। আরেক ভুক্তভোগী এবং মামলার বাদী ব্যারিস্টার আরমান বলেছেন, বিশেষ কারাগারে জেল কোড পরিপূর্ণভাবে না মানা হলে মামলার সাক্ষী এবং বাদী পক্ষের জীবন হুমকিতে পড়বে। নূর হোসেনের রিপোর্ট। গুমের 2 মামলার আসামি সেনা সদস্যদের আনার আগ থেকেই আদালত চত্বর ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। সেনানিবাস থেকে আদালত পর্যন্ত সড়কের প্রতিটি মোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা যায়। সেনা কর্মকর্তাদের যখন আদালতে তোলা হয় তখন আদালতের বাইরে বিক্ষোভ করতে দেখা যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের। গুমের পরিবারগুলো দাঁড়িয়ে আছে, তাদের কষ্ট আপনাদের বুঝতে হবে। দীর্ঘদিন যারা জেলে ছিল, যাদের সন্তান 4 বছরের সন্তান রেখে গেছে বাবা, এখনো বাবা ফিরে নাই, তারা জানে গুমের কি জিনিস। আমরা অপেক্ষায় আছি, এদের প্রত্যেককেই সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। এদিকে আসামিদের কারাগারে প্রেরণের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে মামলার বাদীপক্ষ। আসামিদের বিচারের আওতায় আনায় সন্তোষ জানান তারা। বলেন, সেনাবাহিনী নয় বরং গুটি কয়েক অপরাধী কর্মকর্তার বিরুদ্ধে তাদের অভিযোগ। দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে
মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। সকল অপরাধীকে বিচার পেতে হবে, বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই, তাদের উপর কোনো জুলুম হোক, অবিচার হোক, এটা আমি চাই না। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে বিশেষ কারাগারে রাখায় ক্ষোভ প্রকাশ করেন গুমের শিকার ব্যক্তিরা। অন্যান্য লোকেরা যদি কারাগারে থাকতে পারে, যে দেশের নিয়ম মতো কারাগারে থাকতে পারে, এনাদের একই জায়গায় থাকতে হবে। বৈষম্য করে বিচার হয় না, আমরা বৈষম্য চাই না। আমি তো মনে করি আয়নাঘরে রেখে এদের বিচার করা উচিত, তবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিছে। 5 আগস্টের পর অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে তদন্তের আহ্বানও জানান মামলার বাদী ব্যারিস্টার আরমান। যাদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় তারা দেশ ত্যাগ করেছে তাদেরকেও জবাবদিহির আওতায় আনা উচিত, যাতে যাদের বিচার হচ্ছে এবং যারা দেশ ত্যাগ করেছে তারা যেন কোনোভাবে এই বিচারকে প্রভাবিত করতে না পারে। আরও আহ্বান জানাচ্ছি, ক্যান্টনমেন্টের ভিতরে যে অবস্থা সাব জেল, সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা, যাদেরকে আটক রাখা হয়েছে তারা কি কোনোভাবে সেনা সদস্য সার্ভিং সেনা সদস্যের সাথে যোগাযোগ করছে কিনা, এটি নিশ্চিত করা খুবই জরুরি। যদি না হয়, আমরা যারা ভিকটিম এবং সাক্ষী আছি, আমরা আমাদের জীবনের হুমকি আশঙ্কা করছি। ভবিষ্যতে আর কোনো কর্মকর্তা যাতে এমন অপরাধে না জড়ায় সেই প্রত্যাশা গুম ফেরত ব্যক্তিদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে জনগণের উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ডে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ায় সেনাপ্রধান সহযোগিতা করায় সাধুবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সেনা কর্মকর্তাদের বিচারে সেনাপ্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আইনের প্রতি যেভাবে শ্রদ্ধা দেখিয়েছেন তা প্রশংসার দাবিদার। আসামিদের সাব জেলে রাখার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, এটা সম্পূর্ণই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তবে এই ধরনের সরকারের মতো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশ্বাস দেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনী প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার, এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে, এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। রাষ্ট্রপতি নয়, জুলাই জাতীয় সনদ নিয়ে সাংবিধানিক আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জামায়াত ইসলামী এবং এনসিপি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তাদের এমন অবস্থানের কথা জানিয়েছেন। এনসিপি বলেছে, উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তনের সুযোগ নেই, কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বললে তাদের দূরভিসন্ধি রয়েছে। অন্যদিকে জামায়াত ইসলামী বলেছে, গণভোট দিতে হবে জাতীয় নির্বাচনের আগে। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামী ও এনসিপি প্রতিনিধি দল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের জানান, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির বিষয়টি নিশ্চিত হলেই তারা স্বাক্ষর করবেন, যেখানে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। এনসিপি মনে করে, কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বললে তা সন্দেহজনক। তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে, গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই। ফলে এই কথা যদি বলে থাকে যারা, তাদের কোনো ধরনের দূরভিসন্ধি রয়েছে। জুলাই সনদের সাংবিধানিক আদেশ সেটা বিদ্যমান সংবিধানের অধীনে সম্ভব নয়। ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে প্রেসিডেন্ট চুপুর জুলাই গণ অভ্যুত্থানের কোনো বৈধতা নেই। ছাত্র উপদেষ্টাকে যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্টতা হিসেবে দেখা হয়, অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে। এনসিপির পর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জানান, প্রশাসনে একটি দলের প্রভাব স্পষ্ট, যা দূর করতে হবে। নাম প্রকাশ না করে কয়েকজন উপদেষ্টার বিষয়েও আপত্তি জানিয়েছে জামায়াত। জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট আগে চায় তারা। একটি আদেশের মাধ্যমে এটাকে বৈধতা দিতে হবে এবং আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় না ঘটে, তাহলে আমরা চাই
চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন, প্রেসিডেন্ট এটা দিবেন না, কারণ এই প্রেসিডেন্ট তো কাদের প্রোডাক্ট এটা আপনারা জানেন। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাঁচ এখানে আমরা বুঝি না, সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে, আলাদা বিষয়। এটা যদি হয় এর ভিত্তিতে নির্বাচন, এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন, খুব সোজা জিনিস। যারা উপদেষ্টা আছে তাদের ব্যাপারে বলেছি, সকলের ব্যাপারে নয়। আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে, আপনার প্রতি আমাদের আস্থা আছে। নির্বাচনের আগে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে প্রশাসনের রদবদলের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারে থাকা যেসব উপদেষ্টাকে নিয়ে বিতর্ক আছে, নির্বাচনের আগে তাদের সরকার থেকে সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের আগে যেহেতু নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে না, তাই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্টের দোসর আমলাদের স্বপদে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজধানী ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। যারা সরকারে থাকলে নিরপেক্ষতা ভঙ্গ হবে, তাদের বাদ দিয়ে সরকারকে নিরপেক্ষ করার দাবি জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো দাবি নিয়ে রাজপথে যাবার দিন শেষ। যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। যাদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ থাকবে, যারা প্রশ্নবিদ্ধ থাকবে, যাদের নিয়ে প্রশ্ন উঠেছে, আপনারা জানেন কিছু লোক নিয়ে প্রশ্ন উঠেছে, আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের সহযোগী আমলাদের শপথে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কথা বলেন গুমের বিচার প্রসঙ্গেও। যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে। এখানে কোনো হস্তক্ষেপ বা কোনো মুখ চাওয়াচাওয়ির ব্যাপার থাকবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন, অথবা আদালত যদি প্রমাণ করে অভিযুক্ত, এবং তার জন্য আদালতের যে নির্ধারিত শাস্তি আছে সেই শাস্তি সবাইকে ভোগ করতে হবে। এছাড়া দিনাজপুরের বিরামপুরে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচয় ও মতবিনিময় সভায় ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাবার দল নয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের ওপর দ্বিতীয় দিনে শুনানি করেছেন আবেদনকারীর আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। পরে আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ। গত 27 অগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। 2011 সালের 10ই মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। 5ই অগস্টের পর বিএনপি মহাসচিব, জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং বদিউল আলম মজুমদার সহ 8 জন রিভিউ আবেদন করেন। আগামী ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ এবং আনন্দমুখর করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটজ আজ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি কথা জানান। জার্মান রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশ এবং জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তারা দুজন গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ত হচ্ছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করেন জার্মান কূটনীতিক।
জাতীয় ঐকমত্য কমিশন প্রধান রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে সনদে স্বাক্ষরের যে উদ্যোগ নিয়েছিল তাকে ঐতিহাসিক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের এই উদ্যোগ আসন্ন নির্বাচনের আগে আস্থা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করছে। কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে কমিশনাররা বলেন, ভালো নির্বাচন না হলে সারা বিশ্বের কাছে নিন্দিত হতে হবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সারা দেশে ৪২,০০০-এর বেশি ভোট কেন্দ্রে নির্বাচন আয়োজনে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনেকে। এ কারণে কর্মকর্তাদের কমিশন প্রশিক্ষণের আওতায় আনে ধাপে ধাপে। এবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব পালনে সতর্ক করে প্রধান নির্বাচন কমিশনার যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনসম্মত সিদ্ধান্ত নেওয়ার প্রতি জোর দেন। সবকিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নাই, সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে বাক্স দখল করে বাড়ি চলে গেছে, আর আপনি গিয়ে হাজির হলেন। সেটা যাতে না হয় এটা আপনাদেরকে এনশিওর করতে হবে। নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নথি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না। এইটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেইভাবে পালন করবেন। নির্বাচনে নির্ভয়ে কাজ করা ও সুষ্ঠু পরিবেশ তৈরিতে এখনই কাজ করার আহ্বান জানান কমিশনাররা। কোন কোন দেশে একবার শুধুমাত্র নিবন্ধন করলেই সে বছরের পর বছর ওই নিবন্ধন দিয়ে ভোট করতে পারে। আবার কোন কোন দেশে একটা সময়কালের জন্য করে, আর কোন কোন দেশে শুধু একটা ভোটকে টার্গেট করে। আমরা এই ভোটটাকে টার্গেট করে করছি। এন্টায়ার ইলেকশন is being conducted by the officers like you. প্রত্যেক উপজেলাতে আপনার একটা নির্দিষ্ট সীমা রেখা আছে, আপনার একটা সীমানি আছে, টেরিটোরিয়াল জুরিডিকশন আছে। এই জুরিডিকশনের মধ্যে সকল নির্বাচনের দায়িত্ব একমাত্র, শব্দটা ব্যবহার করলাম, একমাত্র সহকারী রিটার্নিং অফিসার। আগামী 16 নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ উন্মুক্ত করার কথা জানানো হয় অনুষ্ঠানে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের আচরণে সন্তুষ্ট নয় এনসিপি। রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অসন্তুষ্টির কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। বৈঠকে আগামী নির্বাচনের বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনের নিরপেক্ষতা নির্বাচন কমিশনের ভূমিকার উপর নির্ভর করবে নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ সময় প্রতীক বিষয়ে নির্বাচন কমিশনের আচরণ নিয়ে প্রশ্ন তুলে এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। ইলেকশন কমিশনের ব্যাপারে বেশ কিছু অবজারভেশন আমাদের আছে। আমাদের সিম্বল নিয়ে যা হচ্ছে, যে বিষয়গুলো এখন পর্যন্ত পেন্ডিং আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে উদ্বেগ আমরা তাদের সাথে শেয়ার করেছি। এছাড়া আগামী ইলেকশনের নিরপেক্ষতা নিয়ে, তারপরে ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার জন্য যেসব শর্তগুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের। কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারকালে নারী শিশুসহ 29 জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় 3 পাচারকারীকে আটক করা হয়। বিজিবি জানায়, রাতে মেরিন ড্রাইভ সৈকত এলাকা দিয়ে সাগর পথে পাচারের মুহূর্তে 29 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় 3 মানব পাচারকারীকে আটকের পর তাদের কাছ থেকে চাকুসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এর আগে গতকাল দুর্গম পাহাড়ে পাচারকারী চক্রের একটি আস্তানা গুড়িয়ে দেওয়া হয়। বিজিবি জানায়, মানব পাচার এবং অপহরণকারীদের বিরুদ্ধে পাহাড় এবং সাগরে অভিযান অব্যাহত রয়েছে। এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে বারবার ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানালেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। শাকসু নিয়ে কোনো টালবাহানা তারা মেনে নেবে না বলে জানায়। এর আগে শাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে রোববার মানববন্ধন করে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। সে সময় পার হওয়ার পর আজ অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO ৩টি কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই দিনটি বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে শ্রম এবং কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখওয়াত হোসেন এই 3টি কনভেনশন অনুসমর্থনপত্রে স্বাক্ষর করেন। কনভেনশন স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ মাহমুদুল হোসেন খান, বাংলাদেশে ILOর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।